হোসেন আইলি নাকি? যা শুরু করছে ও কাকা না সুপার আছে আমার। ওই আমরা শুরু করুন কে? হ্যাঁ, শুরুতে করছে তোর মার বয়স হয়েছে না, একলা একলা থাকে, একটা মানুষ তো লাগে। মার নালি বয়স হয়েছে, আমার কি বিয়ে করার বয়স হয়েছে কাকা কও? ওই তোর বয়স হয়েছে না হয়েছে এটা তো আমরা জানি, আমার সামনে বড় হয়েছস, আমরা জানি না? হ্যাঁ শোন, ঘটক কিরা? ঘটক আমি। আরে তোর এই যে হালিম চাচা ৬৮টা বিয়া দিছি। এই যে সাফাবাজি বাদ দাও, ৬৮-র কথা বাদ দাও, তুমি আমারটার কথা কও। এই মায়া আছে দুইটা বুঝছস, একটা আছে বিয়ে পাস। এই যে দাও বিয়ে পাস মেয়ে বলে আমার বিয়ে করবি। এই জায়গায় তো হালিম মিয়ার কারামতি। শোন, ওই আরেকটা আছে কিন্তু লেখাপড়া জানে না, টাকা পয়সা আছে বহুত। নানুমণি তুমি এই বাই কান্তাছো? হ্যাঁ নানুমণি কি ঠিক থাকবা? তুমি কো না কি তো হয়েছে তোমার, কান্তাছো করে? কিন্তু ভালো লাগে না। আরে ভাল লাগতেছে না? কি তো জ্বর আইতেছে নানুমণি? হ্যাঁ কেউ নাই, মা নাই, বাবা নাই, দাদি দাদা কেউ নাই। ও বাসার দাদা দাদি নাই, মা বাপ নাই, এর লিগে মনটা খারাপ লাগতেছে? হ্যাঁ নানুমণি আসি না, নানুমণি তোমারে চকলেট খাওয়াই, আইসক্রিম খাওয়াই, পিঠা খাওয়াই। নানুমণি তো তোমার সাথে সাথে একেবারে ফাহারাদারের মতো থাকতাছি না? তুমি যখন বড় হইবা, লেহাপড়া কইরা মস্ত অফিসার হইবা, তখন যখন মিটিংও বইবা, তখন তোমার আব্বা আম্মায় ফোন দিব, পাইজামা কখন আসবে? তখন তুমি বলবা, বাবা মা ফোনটা রাখো তো, এখন আমি বিজি আছি। আমি জীবন এরকম করব না, আমি সব সময় এদের কাছে থাকবো। ও রে নানুমণি সব সময় এরকম থাকবা? সব সময় বাপ মারে কলিজা তাগলায় রাখবা না? ঠিক আছে। অত কষ্ট করে তারা তাদের সন্তানরে মানুষ করতেছে, লেখাপড়া ছাড়া এই দুনিয়াত পাই পয়সার দাম নাই নানুমণি। আমা হ্যাঁ আমি একটু বীর উঠছি। এনো বাপ, আমার নানুমণি এনো কাইন্দা যারা যারা হয়ে যেতেছে, তুই খেল রাউস নাই কেরে? তুই কোনো আসলে? আমি তো খেয়াল রেখেছি, আমি এসে পায়জামা মাকে বারবার জিজ্ঞেস করেছি, পায়জামা মা কাঁদো কেন, কাঁদো কেন, কেঁদো না কেঁদো না, কিন্তু পায়জামা মামা কথাই শুনে না। তখন আমি বুঝেছি একসময় কাঁদতে কাঁদতে যে চোখের পানি পুড়িয়ে যাবে, তখন অটো কান্না থেমে যাবে। এই যে দেখো এখন কাঁদে না। দূর যা বলদা, চোখের পানি অটো পয়ে যাবে। তোরে যখন চটটা দেই তখন চোখের পানি থামে তোর? তখন দেখ চোখের পানি পইরা সাগর হয়ে জায়গা। আমার চোখের পানি শুকিয়ে গিয়েছে। একটা চট দে দেখাইম। নানুমণি, এটা আমি বীর। নানুমণি তাহলে তুমি আজকা পরীক্ষাটা দিয়ে আই ওখানে। তোমারে নানুমণি একেবারে পাখির ডানা তুড়াইয়া ফকির মতো উড়াল দেন, কোনো একটা সুন্দর জায়গায় যাইয়াম। আপু জানো, আপু ব্যাগ গুছা, কেন? ঢাকা যাব। আমি যাবো না, তুমি যাও। এটা কি তোর শ্বশুর বাড়ি নাকি আমার শ্বশুর বাড়ি? কি বলতেছো এগুলা? আন্টি অসুস্থ, এখানে তোমার দরকার আছে না? তো তার নিজের ছেলে তো চলে গেছে, আমি কি করব? ভাইয়া তো বিজনেস করতে গেছে, কাজে গেছে, এখানে তো তোমার থাকতে হবে না? এটা তোমার ফ্যামিলি না? তাদের উপর রেসপন্সিবিলিটি আছে না তোমার? ওনাকে দেখার জন্য অনেক লোক আছে, আব্বা আছে, খায়রুল আছে। আঙ্কেল আর খায়রুল ভাইকে দেখি সব হয়। আন্টির পাশে তো একটা মেয়ে মানুষ দরকার। তো তুই থাক। আমি তো সেটাই বলতেছি, আমি থাকি। ভাইয়াকে ফোন করছিলা? সরি বলছো? উল্টা আমার সাথে চিল্লাইছে, সে সবকিছু করবে আর সব আমাকে মানতে হবে। সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তুই চা খাওয়াই। রিপা, রিপা আন্টি আসি। আন্টি ডাকতেছে আমাকে, যাই আমি। হ্যালো আম্মা। আন্টি কি লাগবে? কিছু লাগবে না, আমার কাছে একটু বসো।
কিছু লাগবে না? তোমার সাথে একটু গল্প করি, তোমার সাথে গল্প করতে আমার আরাম লাগে, ভালো লাগে। আমার আন্টি, আপনার সাথে গল্প করতে আমারও খুব আরাম লাগে। আপনি কি সুন্দর ছোট্ট ছোট্ট করে কথা বলেন। কথা বলার তো মানুষ নাই। কেন আন্টি, আমি আছি না? গুপুর, এই গুপুর, নবাব ভাই, গফুর কাকারে খুঁজতেছেন কে? গুপুর কইরি। কাকা তো একটু ওয়াশরুমে গেছে। আপনার কি লাগবে আমার ঘর, আমি কইরা দেই। আচ্ছা গেটটা খুল, আমি একটু বাইরে যাই। বাইরে যেতেছেন কে হন? চালাম, এটা আমার পার্সোনাল বিষয়। আমি যে রূপন্তীর সাথে এখন দেখা করতে যাবো এই কথা আমি তোকে বলতে পারবো? তাহলে তুই জেনে যাবি না। এই যে পার্সোনাল বিষয় আমাকে জিজ্ঞাসা করবি না, কর। ভাই আমার একটা কথা আছে। কিতা? এই যে নিপাপা হুটহাট করে গ্রামে চলে যেতেছে, হ্যাঁ পড়ানোর ক্ষতি তো না কিতা? ও আর ইউ, কি রে তুই? আমি সালাম, আই এম সালাম। তুই মানুষের পড়ালেখা নিয়ে কথা বলছিস, তোর নিজের পড়ালেখার অবস্থাটা কি রে? তুই কি পাস আমাকে বল তো। আমি তো ভাই বিয়ে পাস দিছি। বাচ্চা কইটা রে চালাম? আপনি কি বলেন নি কিতা? আমি ডিগ্রি পাসের কথা কইছি। কিতা বলেছিস তুই আমাকে? রিপিট কর, কিতা বলেছিস তুই? কইছি বড় ভাই আমি বিয়ে পাস করছি। এই চালাম, বিয়ে পাস যে ডিগ্রি, এটা কি আমি বুঝি না রে? আমি তো তোর সাথে পান করেছি আর তুই আমাকে বলদ বলেছিস, তো কত বড় সাবাস। ভাই আমি বড় ভাই কইছি, বিয়ে পাসের কথা কইছি। আমি তো বলত করি আপনারে। সত্যি বলদ বৃষ্টি? না, কইছি বড় ভাই। তোকে অনেক ভালোবাসি রে আমি চালাম। তুই 2টা মিনিট এখানে থাক, আমি আসতেছি। ভাই উপরে যেতেছেন কে? আপনি না বাইরে যাবেন? রে বলদ, আমি যদি এখন তোকে বলি আমি উপরের থেকে আঁচড়ি নিয়ে এসে তোর সামনের 2টা দাঁতে ঈদ করব, তাহলে তুই কি এখানে থাকবি? তুই পলাবি না। এর জন্য তো আমি তোকে এই বিষয়ে আমি কিচ্ছুটা বলবো না। তুই থাকলে ভাই, আমি আসতেছি। ভাই আপনি এখন যদি উপরে যান তাহলে দেরি হয়ে যাবো না? রূপন্তে পাতা চলে যেতে রে। তুই তো ঠিক কথা বলেছিস চালাম। তাহলে এখন কি করা উচিত আমাকে? তুই তোমাকে একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিস। আমি কই কি, আপনি রূপন্তে আবার লাগে দেখা করে আহেন। সবার আগে প্রেম ভালোবাসা। আমি তো এনে থাকবই, আপনি চাইলে আয়া পরে আবার আমার দরতারবেন। তুই সত্যি রে চালাম, তুই অনেক ভালো মানুষ। তুই কত বড় কঠিন একটা সমস্যা একটুতে সলভ করে দিয়েছিস। তোকে আমি কিচ্ছু তার বলবো না, তো মারবো না, ইট করবো না। তুই আমাকে জাস্ট একবার চটি বল, তাহলেই হবে। আমার ভুল হয়ে গেছে বড় ভাই, আমার মাফ করে দেন। যা, মাফ করে দিলাম, গেটটা খুল। আচ্ছা। শালার বলদ, তোর বোনটার লাগে প্রেম করতে চাই, এর লিগে তুই যে আমার কি জ্বালানটা জ্বালালি। হ্যাঁ, খালি যদি তোর বোনটা লাগে প্রেম করা না লাগতো, তোরে মুরাইয়া তোর কোটি সব ছুড়ে আলাইতাম আমি। আমগো বাড়িতে থাকে আবার আমার লগে খারাপ ব্যবহার করে। কি কি করো? আরে গাছটা বাঁকা হয়ে যাইতেছে, দেখোস না? হ, এটা খুঁটি না কেটে দিলে করে দেবে আস্তে আস্তে। কইতেছিলাম যে এই 1 তারিখ থেকে তো আমার জয়নিং। হ্যাঁ, তো জয়েন করবি। সেটা করলাম, কিন্তু মানে মার ট্রিটমেন্টের কি করলাম? মার ট্রিটমেন্টের জন্য তোর অসুবিধা কোথায়? তোর জয়েন করার কথা, তুই জয়েন করবি। সই তো চেক দিছেই, 2 দিন পরে টাকা উঠাবো। তো টাকা উঠে আমরা তো ঢাকাই যাব, তখন তুই দেখবি, তুই দেখাশোনা করবি, অসুবিধা কি? ও, তাহলে আমি একাই আগে যাব? তো কি করবি? এখানে বসে দেখা তো কোনো দরকার নাই। টাকা উঠানোর পরে আমি আসতেছি, তুই আগেই জাগা, অসুবিধা কি? স্যার। আরে হোসেন ভাই, আসসালামু আলাইকুম। হোসেন, কেমন আছো বাবাজি? জি আছি আলহামদুলিল্লাহ। ভালো। ভাই এই কি আসছেন একটা জানাবেন না? গতকালকে রাত্রি আইছি। ও, স্যার ভালো আছেন তো? হাতে কি? এই কিছু না, একটু ফল আনছি আর কি। তুমি আবার এগুলো আনতে গেছো কেন? খালি হাতে। কাকি কো? আছে আছে। এ বৌমা, আচ্ছা এ দেখো যে হোসেন আসছে। যা ও ভাই আসেন ভাই। যা। কবালে আপনি কেমন আছেন? তুমি কেডা? জি হোসেন ভাই। মা হোসেন ভাই। হোসেন, হ্যাঁ কাকি, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। কবে আইছো? আমি গতকালকে রাত্রি আইছি। আপনার শরীরটা ভালো তো গেছে না? ও ভাবি কেমন আছেন? এ ম্যাম বস।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি খায়রুল স্যারের বস না, ওই যে একদিন আসছিলেন? হ্যাঁ। স্যার আমি যে একটা চাকরির কথা কইছিলাম, একটা ছোট চাকরি ভুলে গেছেন স্যার। না, মনে আছে। মনে নাই স্যার, গরিবের কথা ভুলে গেছেন। দেখেন স্যার, উপরে যাবেন যান। খায়রুল ফিরেছে? না স্যার, এই যে গ্রামে গেছে, এখনো ফিরে নাই তো। ও কথা কইবেন, ও ফোনে কথা না কয়। না না, আমি এমনি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম ওর সাথে একটু দেখা করে যে আমি ওর সাথে ফোনে কথা বলে নিই। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। স্যার আমার কথাটা একটু মনে রাখেন স্যার। হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার, তুমি এখানে বসে কি আবার পান খাইতেছ? জর্দা তো খাই না। জর্দা না খেলেও পান টান কিছুই খাওয়া যাবে না, এখানে বসে আছো কেন? আপনি কই গেছিলেন? এই তো আমি এইখানে দোকানের এইখানে গেছিলাম। আপনি বসেন, আপনার সাথে আমার কথা আছে। বলো কি? আমরা যে খায়রুলের জন্য মেয়ে খুঁজতেছিলাম, মেয়ে আর খুঁজান লাগবো না। কেন ডিসিশন চেঞ্জ করছো নাকি? বিয়ে শাদী দিবা না? মেয়ে পাইছি। মেয়ে পাইছো? কোথায় মেয়ে পাইলা? নিপার মতো মেয়ে তো খুঁজতেছি, হ্যাঁ, তো আমি চিন্তা করলাম নিপারই আমরা বিয়ে করাই খায়রুল রে। আরে এই সমস্ত কথা তোমার মাথায় আসতেছে কেন? নিপারে বিয়ে করাইবা, এই কথা নিপারে বলছো নাকি? না, আপনার এই প্রথম বললাম। আমারে যা বলছো বলছো, এগুলো নিয়ে আর কারোর সাথে কোনো আলোচনা করার দরকার নাই। আগুন জ্বলে যাবে, কিচ্ছু করতে হবে না। যেটা দেখা যাবে পরে দেখবো। চলো ভিতরে চলো। বিরাট কাজ করে বলেছো, আসো। মেয়ে দিকে বলছে না? কি রে? খায়রুল, ঘুমাস নাই? এনে কি করস? তোমারে দেখতেছিলাম বাবা। আই লাভ ইউ। জানি জানি জানি। খায়রুল, ঘুমাইবি না? মা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আয় আয়, পাগল কোথাকার। শো শো শো, আই লাভ ইউ। পাগল, ঘুমা ঘুমা। আই লাভ ইউ টু। বাবা, খায়রুল, আমোদযন্ত্রের ঐতিহাসিক রক্ষা এবং বাংলাদেশের ও সরকারের বিরুদ্ধে নানামুখী চূড়ান্ত ও মোকাবেলার দাবিতে প্রশাসন কেন্দ্রের কর্মকর্তারা সমাবেশ করছেন। সমাবেশে থেকে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান থেকে জনকমিশনের সরকারের সংস্কারের প্রশাসনের প্রধান থেকে আব্দুল মুহিত চৌধুরী অপসারণ এবং নতুন করে কমিশন গঠনের দাবি করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, শহীদ আব্দুল সাইদ ও মুগ্ধসহ হাজারো ছাত্র জনতা রক্তের বিনিময়ে ফিরে পাওয়া ফাঁসিবাদ মুক্ত রক্ত বিনিময়ে ফিরে পাওয়া ফাঁসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ বিরোধী বিগত সরকার নতুন বাংলাদেশের বিরুদ্ধে বিগত সরকার সুবিধাভোগের নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
সংস্কার কমিশন তাদের ফাঁদে পা দিয়েছে বলেই অভিযোগ তাদের। গতকাল বুধবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মিলিয়তনের এই সমাবেশের জড়ো হন প্রশাসন কেন্দ্রের কর্মকর্তারা, বাংলাদেশে আইন সার্ভিস এবং বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও সমাবেশের আয়োজন করে। এতে বিভিন্ন পর্যায়ে বিপুল সংখ্যক সাবেক ও বর্তমান কর্মকর্তা অংশ নেন। সমাবেশের কর্মকর্তারা সংস্কার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ সহ কমিশন পুনর্গঠনের দাবিও জানান। বাংলাদেশের সার্ভিস আনোয়ার উল্লাহ ও মহাসচিব মোহাম্মদ হাবিবুর রহমান এবং বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড সভাপতি ABM আব্দুল সত্তার প্রশাসন পলিসি ইসরায়েল হোসেন কোন দেশে নিযুক্ত রাষ্ট্রদূত বা সাধারণত দুই দেশের সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন, এমনকি তারা অবসরে যাওয়ার পরও সেই প্রচেষ্টা অব্যাহত রাখেন। কাজ করেন যোগাযোগের সেতুবদ্ধ হিসেবে যে দেশে তারা রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। মাঝে মাঝে সেখানকার সংকট সম্ভাবনা নিয়ে কথা বলেন, লিখেন পত্রবন্ধ। তাতে ওই দেশের প্রতি তাদের সহমর্মিতাই ফুটে ওঠে। লেখা বলায় সর্বতোভাবে বস্তুনির্দিষ্ট থাকেন তারা। তবে এই শিষ্টাচারকে থোড়াই কেয়ার করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার। তারা দায়িত্ব পালনকালেই নিজেদের জাহির করেন ভাইসরয় হিসেবে। এই দেখা যায় মন্ত্রীর সামনে পা তুলে বসে কিংবা বাংলাদেশের খ্যাতিমানদের তথাকথিত বিশ্লেষণ বলে কটূক্তি করে থাকেন। নানি এদিকটা ভিডিও মাঝখানটা দেন না। জুলাইয়ের বিপ্লবের ভারতের পুতুল খ্যাতি স্বৈরশাসক বাংলাদেশ শেখ হাসিনার পতনের ফলে এই দেশের বিভিন্ন সময় দায়িত্ব পালন মিথ্যাচার শুরু করেন। একজন কূটনীতিক দাবি করেছেন এই দেশের উপর ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো নিয়ন্ত্রণ নেই। এই দেশে এখনো জ্বালায় ইসলামী গোষ্ঠীগুলো, বাংলাদেশে চলছে পাকিস্তান কেবল আরেকজন। রাজনীতি ধমক দিয়ে বলেছেন বাংলাদেশে আগুন নিয়ে খেলছে। বাংলাদেশের বিশ্লেষকরা বলেছেন এই দেশকে তারা মর্যাদার চোখে দেখেন না বললেই এই ধরনের মন্তব্য করতে পারেন। এই ব্যাপারে আমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়ালের কাছে জানতে চেয়েছিলাম, তারা বেছে বাংলাদেশের বিরোধীদের কূটনীতি পদেরই শুধু ঢাকা পাঠান কিনা এর কোনো জবাব দেননি তিনি। বাংলাদেশি বিরোধী বক্তব্য নিয়ে এখন সবচেয়ে সাবেক হাই কমিশনার বিনার স্মৃতি। তবে শেখ হাসিনার ক্ষমতায় থাকতে তিনি দুই দেশের সম্পর্ক নিয়ে উল্লাস প্রকাশ করতেন। বাংলাদেশের
অপর কর্তৃক নির্বাচন প্রতিবাদ গত 10 ডিসেম্বর দিল্লিতে একটি সমাবেশের আয়োজন করে। দেশটির কুতুব্য হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রের স্বয়ংসেবক সংঘর্ষ RSS-BCS জানায়, সেখানে হুমকি দিয়ে বলা হয় ভারতের হিন্দুরা বেশি দিন এটা কর্তৃক নির্বাচন সহায় করতে পারবে না এবং বসে বসে দেখবে না। বলা হয় একজন জেলের পড়ার দৃষ্টিকোণটা আছে তোমরা দেখিয়েছে, এর শাস্তি তোমাদের পেতেই হবে। সমাবেশে বারবার 1971 সালের মুক্তিযোদ্ধার সাহায্যের কথা বলা মনে করিয়ে দেওয়া হয়। সেখানে ভারত মাতা কি জয় ভারতের নাম জয়ধ্বনি দেওয়া হয় বলে জানায় BCS। এটা সবারই জানা যে হিন্দুবাদীদের অক্ষত ভারত স্লোগান সরাসরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি। সমাবেশ বক্তাদের বিনিময়ে শিল্পী বলেন, বাংলাদেশের হিন্দু ও সংখ্যালঘুদের জীবনের উপর ভয়াবহ স্থায়ী হামলা চলছে। তাদের জীবন, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা অবশ্যই বন্ধ করতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার অনেকদিন ধরে তিনি আছে। গত 9 ডিসেম্বর ইন্ডিয়ান ডুকেটে যাওয়ার সাক্ষ্যকার তিনি দাবি করেন, বাংলাদেশের উপর সত্যি কোনো নিয়ন্ত্রণ এবং কৃতিত্ব নেই ডক্টর মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশের চালাচ্ছে জামায়াতে ইসলাম, হিজবুত তাহরির সহ ইসলামী গোষ্ঠীগুলো, তারাই এখন সব সিদ্ধান্ত নিচ্ছে। শুধু হিন্দু নয়, বৌদ্ধ, খ্রিস্টান এমনকি শিয়া ও আহমদীদের উপরও হামলা চলছে। বাংলাদেশে এমন পাকিস্তান প্লেবুক চলছে বলেও দাবি করেন তিনি। গত জানুয়ারিতে জাহাজ মাস্টার গেলাম কিবিয়ার উপর রাগ থেকে আকাশ তাকে সহ 7 জনকে চাইনিজ কুরাল মূলত পর্যাপ্ত বেতন ভাতা ও ছুটি না দেওয়ার ক্ষোভে এই কাজগুলো হয়েছে। সে চাঁদপুরের রহস্যের উদ্ঘাটনের দাবি করেছেন বাবু জানায় আকাশে মন্ডল ওরফে হরফানিকে মঙ্গলবার বাগেরহাট চিরতরি এলাকা থেকে করা হয়েছে। এই সময় তারা কাছ থেকে ঘুমের ওষুধ, খালি পাতা, 7টি মোবাইল ফোন ও রক্ত মাখানো নীল রঙের একটি জিন্স প্যান্ট উদ্ধার করে। গতকাল বুধবার সকালে কুমিল্লা নগরের শাকিলতলা র্যাবের কার্যালয়ে এক প্রেসে একথা বলা হয়। ইতিহাস ও যাত্রা। 1968 সালের মাত্র 22 জন শ্রমিক নিয়ে যাত্রা শুরু। 35টি ব্যবসা সফল ও কারখানা। 2000 সাল থেকে আন্তর্জাতিক বাজার রপ্তানি কার্যক্রম শুরু। পুরস্কার ও সংস্কৃতি। উৎপাদন উন্নয়নের বর্ব ও সহায়তায় বাণিজ্য মন্ত্রণালয় কৃতক নোমান গ্রুপকে সেরা রপ্তানিকর হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় অর্ধশত জাতীয় রপ্তানি পদক প্রদান, টানা 12 বার সেরা রপ্তানিকর হিসেবে জাতীয় রপ্তানি পুরস্কার লাভ করে।
সমগ্র দেশে 80 হাজার আরও বেশি কর্মস্থাপন সৃষ্টি। বাংলাদেশে একক প্রতিষ্ঠান হিসেবে 12 বার সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন, 1.13 মিলিয়ন ডলার বার্ষিক টার্নওভার আছে। শতভাগ কমপ্লেক্স অনুসারে পরিচালিত শত সময় বেতন ভাতা প্রদান। কি টেকা সহ পরিবহন ও জনকল্যাণের মূল উদ্যোগ, পূর্ণ ব্যবহারযোগ্য ও পরিবেশ বাধক উপাদানের প্রক্রিয়া এবং জড়ো ওয়েস্টের প্রসেসর যথা অনুসারে আছে। কারখানা এলাকা সহ কারখানা এলাকাগুলো বিদ্যমান আছে। পরিবেশের বাধক কারখানা তৈরিতে নিয়োগ, সার্বজনীন ইটালিয়ান উপযুক্ত 200 কোটি টাকা নিয়োগ বাংলাদেশের দেশের বহু বিখ্যাত আছে। বাংলাদেশে কারাগার, প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, স্কুল, গরিব দুঃখীদের জন্য বিনামূল্যে আবাসিক এই পরিকল্পনা বাস্তবায়ন। বেডশিট, টাওয়াল, ডিমিন আছে, নুন ডিমিন, ডিবিকস আছে, শিফন, জর্জেট, টাফেটা, মশারি, মেশ, টাইকট আছে, ডেজেল। দৈনিক 10 লাখ টাকার গজ ফিক উৎপাদন সক্ষমতা। 1 লক্ষ পিস বেডশিট ও 3.5 লক্ষ পিস টাওয়ালের উৎপাদনের সক্ষমতা। দৈনিক 7 লাখ গজের উৎপাদন। ধানের দাম বাড়ায় সঙ্গে চালকগুলোর উৎপাদন কমে যাওয়া। ভরা মৌসুমের মুখ থুবড়ে পড়েছে সরকারের খাদ্য বিভাগের ধানের চাল সমগ্র কর্মসূচি দ্রুতই ব্যবসা না নিলে সরকারের খাদ্য ভবিষ্যৎ শূন্য হয়ে পড়বে। তাই প্রশাসনের ও খাদ্য বিভাগ সহ বিশিষ্ট সবাইকে সিদ্ধান্ত নিতে হবে। জেলায় খাদ্য অধিদপ্তরের আওতায় ধানের চালের সমগ্র আগ্রহ দেখাচ্ছেন না সরকার সঙ্গে চুক্তিবদ্ধ মিলিয়ে মালিকরা। ফলে আগামীতে সরকার বেঁধে যাওয়ার খাদ্য সমগ্র কর্মসূচির লক্ষ্যমাত্রায় অর্জিত না হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এই ব্যবস্থায় মিল মালিকেরা ধানের উচ্চ মূল্য এবং ধান না পাওয়ার জন্য দুইছেন ছোট চাল ও স্টিক ব্যবসায়ীদের। সরকারিভাবে মোটা চাল 48 টাকা রেট নির্ধারণ হলেও বাজার মূল্যে রয়েছে 51-52 টাকা। সেক্ষেত্রে মিল মালিকের লস দিয়ে সরকারের চাল ও ধান দেওয়ার সম্ভাবনা চিন্তা করেছে। বিগত সরকারের সময়ও একই পরিস্থিতি সৃষ্টি হয়। মিল মালিকদের উপর চড়াই হয়ে
এসে দান সমগ্র করা